মানুষের অধিকার চেয়ে নিতে হবে না, অধিকার সৃষ্টি করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা একটি বিশেষ আড্ডার আয়োজন করেছি। তাতে আমাদের সাথে আছে আমাদের বিশিষ্ট কবি ও সমাজসেবী মাননীয় সায়নদীপ দাস মহাশয়। তো আজকে আমরা এই অনুষ্ঠানটির নাম দিয়েছি রবির আড্ডায়। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস উপলক্ষে আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু অজানা তথ্য বা তার জীবনের অজানা কিছু কাহিনী আমরা জেনে নেব আমাদের কবি সায়নদীপ দাস মহাশয়ের কাছে। তো আজ আমরা কিছু অজানা প্রশ্ন ওনাকে করতে চাই, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব থেকে শুরু করে আমাদের ওনার শিক্ষা জীবন, কর্মজীবন এবং ওনার পারিবারিক যাবতীয় তথ্য নিয়ে ছোট্ট কিছু কথা আমরা আপনাদের সাথে শেয়ার করব। যেসব কথাগুলো, অজানা তথ্যগুলো আমরা নেব সায়নদীপ ভাইয়ের কাছ থেকে। ওনাকে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ কিছু লুকানো তথ্য আমাদের কাছে উপস্থাপন করার জন্য। আচ্ছা সায়নদীপ ভাই, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? অবশ্যই ভালোই আছি। তো আজকে তুমি তো জানো যে আমরা আজকে যে রবির আড্ডায় এই ছোট্ট একটা আলোচনার আয়োজন করেছি, সেখানে আমরা আজ তোমাকে পেয়েছি। আমরা খুবই আপ্লুত আর আনন্দিত তোমাকে পেয়ে। আর আমিও তোমার সঙ্গে ভিডিও করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। যাই হোক, আমরা আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু জীবন সম্বন্ধীয় লুকানো তথ্য, যেগুলো মানুষের কাছে আনা দরকার, হয়তো অনেকেই জেনে থাকেন বা জেনেছেন, তবু আমরা আরও একবার তুলে ধরবো সকলের কাছে, যাতে আমাদের মননে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের হৃদয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই থাকতে পারেন। উনি আছেন, যুগ যুগ ধরে আমাদের সাথে ছিলেন, থাকবেন। আর বর্তমান সব জিনিসে, সব কবিতায়, উপন্যাসে, সব জায়গায় আমরা ওনাকে পেয়ে থাকি। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়েই আজকে রবির আড্ডা। সেই রবির আড্ডায় আমরা এই প্রশ্ন উত্তরের পর্ব শুরু করব। তো তোমার জন্য প্রশ্ন, প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকালে কিছু স্মৃতি তুমি যদি আমাদের কাছে তুলে ধরো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বলতে শোনো, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনটা তো অনেক বড়। তো আমি যতটা বলতে পারবো তার মধ্যে কিছু বলার চেষ্টা করব। আর এই এই আড্ডায় তো সবটা বলা তো আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আর কি বলবো সায়নদীপ ভাই, রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ, এমন তো এই বিশিষ্ট ব্যক্তি সম্বন্ধে আমাদের বলার বা ওনাকে নিয়ে সমালোচনা করার আমাদের কোনো স্পর্ধা বা সাধ্য কিছুটাই নেই। তবুও আমরা আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ওনাকে স্মরণে রাখার জন্য আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমরা আজকে রবির আড্ডায় শুরু করব। আর সমস্ত প্রশ্নগুলি ঠিকভাবে আমাদের কাছে বুঝিয়ে বলবেন আমাদের সায়নদীপ ভাই। তো তাকে বলবো যে কিছু বলার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকালের স্মৃতি নিয়ে তুমি একটু যদি কিছু বলো ভাই। স্মৃতি নিয়ে, আচ্ছা দেখো, স্মৃতি আমার তো নিশ্চয়ই দুটো বলবো স্মৃতি, খুব মজাদার স্মৃতি। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছোট ছিলেন, তিনি তো স্কুল যেতেন। তো স্কুলে তেনার পড়তে ভালো লাগতো, তাও বাড়ির চাপে তোকে যেতে হতো। হ্যাঁ, সে তো অবশ্যই। তো তখন তিনি স্কুলে গিয়েছিলেন, স্কুলে যেতেন। তো তেনার মাস্টারমশাই যিনি ছিলেন ওখানে, তিনি জানতেন যে তিনি কবিতা লেখেন, টুকটাক কবিতা লেখেন, তিনি জানতেন। তো একদিন কী হয়েছে, স্কুলের সবাই বসে আছে, ক্লাসে বসে আছে। তো রবিকে ডেকেছে, বলে রবি আসো, বলছে তুমি এই কবিতা লেখো। তখন ঠাকুর বলছে হ্যাঁ স্যার, আমি টুকটাক লিখি, তেমন কিছু লেখা হয়নি, তো টুকটাক লিখছি। তো স্যার বলছে যে
যে তাহলে ঠিক আছে, আমি 2 লাইন লিখে দিচ্ছি, তুমি লাইনটা মিলাও, তারপর 2 লাইন লিখে মেলাও। তো তিনি লিখে দিয়েছেন, ঠাকুরকে দিয়েছেন, রবি ঠাকুরকে দিয়েছেন, বলছে ঠিক আছে এবার তুমি মেলাও। তো তিনি কিছুক্ষণ সময় নিলেন, একটু ভাবলেন, দিয়ে স্যার যেমন লিখেছিলেন, যেমন 2টো লাইন লিখেছেন, সেম টু সেম সেই লাইনের সঙ্গে মিলিয়ে তিনি আরও 2টো লাইন লিখে দিয়েছেন। তখন স্যার বলছে, আরে বাহ, তুমি তো দেখছি ভালো কবিতা লেখো, তোমার হবে রবি, তুমি পারবেই। তো স্যার সেদিন ঠাকুরকে প্রচুর পছন্দ করেছেন ঠাকুর। এই এরকম হচ্ছে একটা তথ্য। তো যাই হোক, আমিও একটা ছোট্ট ঘটনা জানতাম, আচ্ছা তো সেটা একটু বলবো। আচ্ছা। তো উনি খুব দুরন্ত প্রকৃতির মানুষ ছিলেন, আর মানে বাড়িতেই পড়াশুনো করতেন। হ্যাঁ নিশ্চয়ই। ওনার শিক্ষা জীবনটার প্রথমটাই শুরু হয়েছে কিন্তু বাড়ি থেকেই। বাড়িতেই সব শিক্ষক মহাশয়রা আসতেন, সেখানেই উনি শিক্ষা গ্রহণ করেছেন। তারপর উচ্চ শিক্ষিত যখন উনি হতে চাইলেন, তখন উনি বুঝতে পারলেন যে বাড়িতে থেকেও যেমন পড়াশুনো করা সম্ভব, হুম, তেমন স্কুলে গিয়ে ডিগ্রি নিয়েও কিন্তু পড়াশোনা করা সম্ভব। তখন তিনি স্কুলের গুন্ডি কিন্তু পেরিয়েছিলেন। তার আগে কিন্তু উনি স্কুলে খুব যেতেন না, আমার জানা নেই বলে উনি স্কুলে পড়েছেন বলে। তো প্রথম শিক্ষাটা ওনার বাড়িতেই হয়েছিল। সেখানে ওনার শিক্ষক মহাশয়রা আসতেন, সেখানে মানে প্রত্যেকটা বিষয়ের একজন শিক্ষক ছিলেন, ওনারা খুব যত্ন সহকারে ওনাকে পড়াতেন। তো যাই হোক, তিনি স্কুলে গিয়েছিলেন, তো তিনি যখন যেতেন তখন তেনার স্যার প্রশ্ন করেছিল আর কি। তো যাই হোক, অনেক অজানা তথ্য নিয়ে আমরা তো আজ আলোচনা করতে বসেছি। মতের অমিল মিল এসব তো থাকবেই, না, না, আর হ্যাঁ। ওনাকে নিয়ে তো সমালোচনা করার, প্রথমেই তোমাকে বললাম যে ওনাকে নিয়ে সমালোচনা করার কোনো স্পর্ধা বা ক্ষমতা আমাদের কোনোটাই নেই, যেহেতু উনি বিশ্বের একজন কবি, উপাধি পেয়েছিলেন বিশ্বকবি। তো ওনার জন্মদিন উপলক্ষে শুধু আমরা ওনার কিছু অজানা তথ্য আমরা তোমার কাছে জানতে চাইছি। তো এর পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি বইয়ের জন্য তিনি কি পুরস্কার এবং কি সম্মান পেয়েছিলেন, এটা একটু জানতে আমাদের ইচ্ছা হয়। আমরা জানি, অনেকেই জানি, তো হয়তো যদি শিশুরা এই আমাদের রবির আড্ডাটা দেখে থাকেন, ওনাদের পক্ষে এটা খুব উপযোগী হবে, তাই তোমাকে একটু জানতে চাইছি। দেখো, গীতাঞ্জলি পুরস্কারটা তিনি তো পেয়েছিলেন। গীতাঞ্জলি যে বইটা লিখেছিলেন সেটার জন্য তো পুরস্কার তেনাকে দেওয়া হয়েছিল। তো সেই পুরস্কারটা হচ্ছে যে তেনাকে উপাধি দেওয়া হয়েছিল, কি উপাধি না, নোবেল উপাধি দেওয়া হয়েছিল, নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং তেনাকে বিশ্বভারতী এবং বিশ্বকবি হিসেবে একটা উপাধি দেওয়া হয়েছিল, যে ইনি হচ্ছেন বিশ্বকবি হওয়া কিন্তু সবার পক্ষে সম্ভব। তিনি বিশ্বকবি হয়েছিলেন তেনার কবিতা দেখে, তেনার সাহিত্য দেখে, তেনার যে চিত্রগুলো তিনি অঙ্কন করতেন সেই চিত্র দেখে, এবং তেনার অনেক কিছু প্রতিভা দেখে তাকে বিশ্বকবি, বিশ্বভারতীয় উপাধি দেওয়া হয়েছিল এবং নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং পৃথিবীর যে জ্ঞানীগুণী মানুষ ছিলেন, তেনারা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রচুর প্রশংসা করেছিলেন এবং শ্রদ্ধা জানিয়েছিলেন যে না, আমরা এমন একজন কবিকে পেয়েছি যেনার কাছে প্রতিভার কোনো শেষ নেই। তাই হয়তো আমরা ওনাকে জাতীয় কবি হিসাবে পরিচিতি লাভ করতে শুনেছি। যাই হোক, তো তোমার কাছে অজানা তথ্য আমরা জানতে পারছি ভাই, না, সত্যি খুব মানে আপ্লুত আজ তোমাকে পেয়ে। আর সত্যি আমি হয়তো কিছু বই পড়েছি, সেই বইয়ে হয়তো অতটা জেনেছি বা পড়ার সময় পেয়েও হয়তো অবহেলায় হারিয়েছি। তখন বুঝতে পারিনি যে রবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনি কি জিনিস বা উনি কি ব্যক্তিত্ব। হ্যাঁ, সেটা তো ঠিক। সেটা দেখো, তুমি যেমন আমার কাছ থেকে, আমি যেমন তোমার কাছ থেকে শিখবো, তেমনি তুমি আমার কাছ থেকে শিখবে। শেখা জানা চলতেই থাকবে সারা জীবন, এটা কোনো থাকতাম না। যাই হোক, এই প্রশ্নের খুব সুন্দর উত্তর তোমার কাছে পেলাম। আরেকটা প্রশ্ন নিয়ে আমাদের খুব মানে কৌতূহল আছে। আচ্ছা। আমরা জানি যে ওনার পারিবারিক অবস্থা খুব ভালো ছিল, হ্যাঁ। আর উনি মানে ওনার বাবার দেবেন্দ্রনাথ ঠাকুর মানে ঠাকুরের যে জমি জায়গা বা জমিদারি ছিল সেটা উনি দেখাশোনা করতেন, আর মাঝে মধ্যে হয়তো বাংলাদেশে যেতেন, বা পারিবারিক আরো কিছু তথ্য মানে হয়তো
আমার জানা আছে আর কি। না, তেনাকে প্রচুর ভালোবাসতেন, ইয়ে করতেন। হ্যাঁ, তো যাই হোক, তো ওনার যে পরিবারে হয়তো ওনাকে আমরা চিনি বা ওনার মা বাবাকে চিনি বা আরও কয়েকজনকে আমরা চিনে থাকি, তো ওনার পরিবারের আরও অনেক অজানা তথ্য থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তো সেখানে অজানা অনেক মানুষও থাকতে পারে যাকে হয়তো আমরা এখনো চিনতে পারিনি। তো সেই সব যে অজানা পারিবারিক তথ্য বা পারিবারিক যে মানুষজন, সেই সব মানুষজনের জন্য যদি একটু কিছু বলো, ওনারা কেমন ছিলেন বা ওনারা কে কে ছিলেন সেটা জানতে খুব ইচ্ছে। আচ্ছা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের তো সবাই জানি আমরা যে তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। হ্যাঁ, ওনারাকে তো আমরা জানি। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের 6 ভাই ছিল, ঠাকুরকে নিয়ে 6 ভাই। এবারে ঠাকুরের যে স্ত্রী ছিলেন, তেনার নাম ছিল মৃণালিনী। মৃণালিনী হচ্ছে তেনার স্ত্রী ছিল। তেনার স্ত্রীকে প্রচুর ভালোবাসতেন তিনি, এবং তেনার মানে 6 ভাই। এবার 6 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তার বাবার কাছে মানে প্রচুর প্রিয় ছিল এবং প্রচুর ভালোবাসতেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের 5 জন সন্তান ছিলেন। তো 5 জনের মধ্যে 2 জন সন্তান তো প্রথমেই মারা যান, শৈশবকালে মারা যান, এবং 3 জন সন্তান ছিলেন। তারপরে পরে কী হয়েছে তা তথ্য জানা যায়। তো এই ছিল তেনাদের মানে পারিবারিক তথ্য। পারিবারিক তথ্য, যাই হোক, এটা আমাদের কাছে বা আমার কাছে অজানা ছিল। যাই হোক, আমি জানতাম যে ওনার মা বাবা বা ওনার স্ত্রীর সম্পর্কে, আর ওনার আরও বংশ পরম্পরায় অনেকেই আছেন, হয়তো জন কয়েক ছেলে মেয়ে নিয়েও আমরা ওনাদের তথ্য জানতাম, কিন্তু পুরোটা জানা ছিল না। যাই হোক, তোমার কাছে জানা হলো খুব। আমারও এবারে তেনাদের ভাইদের যে নাম ছিল, তো সেই ভাইয়ের নাম তো আমার হ্যাঁ, সেটা তো বলতে গেলে হয়তো আমাদের আড্ডা আরো বাড়াতে হবে বা ভিডিও অনেক হয়তো বড় হয়ে যাবে। 6 ভাই ছিল, সেটা হয়তো কোনো একটা ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব। যাই হোক, আজকে মেনলি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের এই রবির আড্ডার প্রোগ্রাম। তো যাই হোক, অনেক অজানা তথ্য আমরা জানতে পারছি। আরও কয়েকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? সেটা নিয়ে তোমার কাছে আরও তথ্য আমরা জানবো। যেহেতু ওই কবিগুরুকে নিয়ে জানার বা বোঝার বা ওনার সম্বন্ধে তথ্যের কোনো শেষ নেই। এক কথা, উনি মানে সর্বজ্ঞানী বলতে পারেন বা সর্বজয়ী একজন কবি, যেখানে ওনাকে বিশ্বকবি হিসাবে আমরা, বিশ্বের একজন কবি হিসাবে, জাতীয় কবি বলে পরিচিত। ওনাকে আরও কিছু অজানা তথ্য ওনার সম্বন্ধে আমরা শুনব। তো তারপরের যে প্রশ্ন, বোলপুরে যে তোমার বোলপুরের যে আদর্শ বিশ্ববিদ্যালয়, সেখানে যে একটা বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে যে পাঠ্যদান হতো, সেই পাঠ্যদান সম্বন্ধে যদি একটু আমাদের যারা শিশু দর্শক আছে তাদের প্রতি, মানে তারা যাতে আকৃষ্ট হয় বা এই ধ্যান ধারণা ভুলে না যায়, সেই জন্য যদি একটু মানে বলো। আমরা কি দেখেছি যে আমরা স্কুলের 4 দেওয়ালের মধ্যে থেকে পড়াশোনা করেছি, তো আমরা শুনেছি যে ওখানের পাঠ্যরীতি বা পঠন পাঠনের যে নিয়ম পরিকাঠামো, সেটা কিন্তু আলাদা রকমের ছিল। তো সেই সম্বন্ধে যদি একটু মানে আমাদের যারা শিশু দর্শক হয়তো আমাদের কবির আড্ডাটা আজকে দেখবেন, তাদের জন্য যদি একটু বলো তাহলে খুব ভালো হয়। দেখো, আমরা তো সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিনও 4 দেওয়ালের মধ্যে পড়াশোনা করতে চাইতেন না। তেনাকে এটা ভালো লাগতো। হ্যাঁ, যেহেতু একটা কারাবদ্ধ জীবন, সেটা কে না চায়, আর উনি মুক্ত হিসাবেই সবসময় থাকতে পছন্দ করতেন। ছোটবেলা থেকে কিন্তু উনি মানে ঘরের 4 দেওয়ালে বলো বা স্কুলের 4 দেওয়ালে বলো, তিনি যেতে চাইতেন না। এবং ওই জন্য তেনার বাবা তাই কিন্তু ঘরের স্যার এনে মাস্টার এনে পড়াতেন। এবারে বোলপুরে যে বিশ্ববিদ্যালয়টা ছিল, বোলপুরে যে স্কুলে তিনি তৈরি করেছিলেন, শান্তিনিকেতনে যে তৈরি করেছিলেন, সেটা কিন্তু চারপাশে প্রাকৃতিক পরিবেশ, গাছের নিচে পড়ানো হতো, এবং নৃত্য, কলা, শিল্পী, সাহিত্য, অঙ্কন, চিত্রাঙ্কন সব কিছু শেখানো। যতটুকু বাচ্চাদেরকে দেওয়া, ততটুকুই দেওয়া হতো।
এবং পুরো জায়গাটা প্রাকৃতিক পরিবেশের উপরে ভিত্তি করে কিন্তু পড়ানো হয়। কোনো চার দেওয়ালের ভিতরে নয়, কোনো স্কুলের প্রাচীর প্রকৃতিতে মুক্ত প্রকৃতিতে, যাতে বাচ্চারা মনোনিবেশ করতে পারে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন না, যে ঠিক আছে স্কুল ঘর রুম কিছু করার দরকার নেই, প্রাকৃতিক পরিবেশের উপরে পড়ানো। হ্যাঁ, সেটা অবশ্যই ভালো যে শুধু বোর্ড পেন্সিল খাতা এইসব নিয়েই তো আর পড়াশোনা হয় না, প্রাকৃতিক দৃশ্য থেকেও বা প্রাকৃতিক পরিবেশ থেকেও অনেকেই অনেক কিছু শিখতে পারে। আর আমি শুনেছি, যাই হোক এটা সত্যতা আমি এখনো ঠিক জানি না, যে এখনো পর্যন্ত নাকি বোলপুরে ওই গাছের নিচেই পড়ানো হয়। হ্যাঁ, হয়তো রুম হয়েছে, ক্লাসরুম হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু পুরনো যে ঐতিহ্য রবি ঠাকুরের যে ঐতিহ্য সেটাকে এখন ওনারা ধরে রেখেছেন। ওই জন্য আজ অবধি ওটা এখনো লোকের কাছে, মানুষের কাছে ওটা মনে জায়গা করে রেখেছে। শান্তিনিকেতনে গেলে তো আমরা শুধু পড়াশুনো নয়, তার স্মৃতি সম্বন্ধে বা তার শৈশব বা তার যাবতীয় যে মানে কি বলবো, যে কাহিনী বা অজানা তথ্য অনেকেই আমরা কিন্তু শান্তিনিকেতনে গেলে জানতে পারি। তো সেটাই, যাই হোক, আরও অজানা কিছু তথ্য পেলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ। হ্যাঁ, তো আর দুটো প্রশ্ন দিয়ে আমাদের আজকের এই রবির আড্ডা ছোট্ট অনুষ্ঠানটি আমরা শেষ করব। ঠিক আছে, তো তোমার আর বেশি টাইম নেব না, না সেই টাইমের অনেকটা হয়তো অতিবাহিত হয়ে যাচ্ছে। যাই হোক, আর দুটো প্রশ্ন দিয়ে আমাদের এই ছোট্ট রবির আড্ডাটি আমরা শেষ করব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে যে রবির আড্ডা, সেটা আমরা দুটো ছোট্ট প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। তিনি নাইট উপাধি ত্যাগ করেন কেন? নাইট উপাধি ত্যাগ করেছিলেন কেন? তিনি তো প্রচুর দেশকে ভালোবাসতেন। এবার পাঞ্জাব একটা জায়গা আছে, জায়গাটা এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে, তো একটা জায়গা আছে, তো সেই জায়গায় কি হয়েছিল, ইংরেজরা ভারতীয়দের উপর প্রচুর গুলি চালিয়েছে। জালিয়ানওয়ালাবাগ, হ্যাঁ ওই জালিয়ানওয়ালাবাগ, ওইখানে মানে যুদ্ধটা, মানে যুদ্ধ হয়নি, নিরীহ মানুষ গুলি চালিয়েছে। এবারে রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু মানে দেশকে প্রচুর ভালোবাসতেন, স্নেহ করতেন, ওই জন্য ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজি যে দিয়েছিল উপাধিটা নাইট উপাধি, সেটা তিনি সেই মুহূর্তেই ত্যাগ করেছেন। হ্যাঁ, আমিও শুনেছিলাম যে ইতিহাস পড়ে জানা যায় যে অনেক নিরীহ মানুষকে হয়তো ওখানে মানে কি বলবো, যে কোনো দোষ না থাকা সত্ত্বেও ওনাদের প্রাণকে হারাতে হয়েছিল। সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো একটু খুব খারাপ লেগেছিল, অনেক কষ্ট পেয়েছিলেন তিনি। ওই জন্য আমিও শুনেছিলাম যে ওই জন্যই উনি ওই নাইট উপাধিটা ত্যাগ করেছিলেন। যাই হোক, এটা আরও ভালো করে তোমার কাছে জেনে নিলাম। আর একটা ছোট্ট প্রশ্ন দিই, কিন্তু আমাদের এই রবির আড্ডাটি আমরা শেষ করব। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে গুরু বলে সম্বোধন করতেন? এটা ছোট্ট বাচ্চাদের জন্য প্রশ্ন, আমারও হয়তো সম্ভবত জানা নেই, তুমি যদি একটু জানো তাহলে খুব বললে ভালো হয়। গুরু বলে, হ্যাঁ, গুরু বলে গান্ধীজি তেনাকে গুরু বলে সম্বোধন করতো। মানে গান্ধীজি তেনার প্রতিভা দেখে, তেনার যে এত সাহিত্য, অঙ্কন, এত যে কবি, এগুলো সব দেখে তিনি বলেছিলেন। আর এই জনগণ মনোবিধি, আমাদের যে জাতীয় সঙ্গীত, ওইটা শুনে, ওটা দেখে, ওটা পড়ে তিনি বলেছিলেন যে না, এনার মধ্যে কিছু একটা আছে, আমাকে গুরু বলে এনাকে মানতে। এই জন্য তিনি গুরু বলে সম্বোধন করেছিলেন। যাই হোক, জেনে খুব ভালো লাগলো, এটা আমার জানা ছিল না। না সে ঠিক আছে। তো যাই হোক, আজকের আমাদের এই রবির আড্ডা খুব সুন্দর, তোমার সাথে সময়টা আমরা কাটালাম, তুমি আমাকে সময় দিয়েছো, এই জন্য অনেক ধন্যবাদ। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে এই একটু রবির আড্ডায় এসে বলা সম্ভব নয়, তবুও ওনাকে স্মরণে রেখে আমরা আজকে এই ছোট্ট যে রবির আড্ডা, সেই আলোচনা সভার আয়োজন করেছিলাম। সেই আলোচনাতে খুব মানে সুন্দর কিছু প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, যেটা দর্শকেরা বা আমাদের শিশু কচিকাচারা যদি দেখে থাকে, সেটা খুব হয়তো ভালো লাগবে। না সে তো ঠিক আছে। যাই হোক, তুমি অনেকটা টাইম দিয়েছো, সেজন্য তুমিও যে টাইমটা দিয়েছো সেটার জন্য অনেক আমি কৃতজ্ঞ। সেটার তো দেখো সায়নদীপ, আমরা কি করি বলতো, যে আমাদের জীবনের অনেক অজানা তথ্য আমরা জানতে যাই বা অচেনা মানুষকে চিনতে যাই। ওই জন্য মহামনীষীরা বলছেন যে অজানাকে জানার জন্য বা অচেনাকে চেনার জন্য আমাদের সবসময় ঘুরে যাওয়া উচিত। হয়তো সবাই আমরা এটা জানি, তো সেই কাজটাই আমরা করি, যে কিছু কিছু অজানা তথ্য বা কিছু কিছু অজানা কাহিনী সেটা জানার জন্য।
আর অচেনা কিছু কিছু জায়গা বা অচেনা কোনো জিনিস বা কোনো বিষয়কে চেনার জন্য আমরা আর সবসময় ঘুরতে সবার থাকি। মানে এই যে তুমি বললে এটা তো নিশ্চয়ই একদম গুরুত্বপূর্ণ, একদম সবাইকে এটা মানে মনে গেঁথে নিতে হবে। এবং এই যে শান্তদা যে কথাটা বললো, এইটাই যে জানা, অজানাকে জানার, অচেনাকে চেনার, এইটা আমাকে মানে পারবে। আমরা দেখো পুরো পৃথিবীতে আমরা ঘুরতে পারবো না, তাহলে আমরা কোথা থেকে পাবো অজানা তথ্য? তা আমার মনে হয় যে বই থেকে অবশ্যই পাওয়া নিশ্চয়ই যাবে। নিশ্চয়ই। দেখো, আমি হয়তো আমার ইচ্ছা আছে, কিন্তু হয়তো আর্থিক সম্বল নাও থাকতে পারে। সেখানে আমাকে কি করতে হবে, কিছু জানতে গেলে সবসময় তো আমরা চারিদিকে ঘুরে জানতে পারবো না, বা রিসার্চ করা বা গবেষণা করারও আমাদের ক্ষমতা নেই। না, তো আমরা কি করব, আমাদের আয়ত্তে যেটা আছে, যে তোমার বই পড়ে বা কারো কাছ থেকে শুনে আমরাকে সেটা জানতে হবে। জানতে হবে। তাহলে সেটা হয়তো অনেকটা অভিজ্ঞতার অধিকারী হওয়া যায়। অনেক। আর হয়তো মানে ভবিষ্যতে যদি কখনো সেই জায়গাটাই আমরা যেতে পারি, তখন সেই জায়গাটাকে আমাদের চিনতে বা জানতে খুব সুবিধা হয়। অসুবিধা হবে। তো ওই জন্য একজন মানুষের বন্ধু, পরম বন্ধু হিসাবে আমরা বইকে বলতে পারি, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। উনি তাই আজ বিশ্বকবি হয়েছে। উনি প্রচুর বই পড়েন। ওনার হয়তো বইটাই পরম বন্ধু হিসাবে হয়তো উনি দেখতেন। যাই হোক, আমরাও শুনেছি যে উনি খুবই বই নিয়েই সবসময় থাকতেন, মানে অযথা টাইম খুব কম নষ্ট করতেন। আমাদেরও তাই করা উচিত। নিশ্চয়ই। আমাদের মনীষীদের কাছ থেকে না জ্ঞান নিলে আমরা কোথার থেকে জ্ঞান নেব, তাই না? এবং আমি যুব সমাজকে বা বাচ্চাদেরকে আমি সবসময় বলবো যে দেখো, কিছু না কিছু বই পড়ে যাও, মহাপুরুষের জীবনী বা কিছু অজানা তথ্য বা জিওগ্রাফিক্যাল, আমাদের ইন্ডিয়ার কিছু জিওগ্রাফির বই, ইতিহাসের বই, কিছু না কিছু বই পড়ে যাও। বই পড়লে কি হবে, তোমাদের মস্তিষ্কে একটা মানে ধারণ ক্ষমতা এবং হ্যাঁ, মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়বে আর কি। তো বই পড়ে যাও সব, এবং অনেক তোমরা জ্ঞান পাবে, বই পড়ে যাও। তো যাই হোক, আর বেশি অতিবাহিত করব না আমরা। আজ যে রবির আড্ডায়, তার সেই রবির আড্ডার শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। যাই হোক, সায়নদীপ ভাই আমাদের বিশিষ্ট কবি সায়নদীপ দাস মহাশয়, তো ওনাকে আমি হয়তো অনেক দিন ধরেই চিনি, ওই জন্য তুমি করেই বললাম প্রত্যেকটা কথাতে। যাই হোক, আর ওনার অনেক বই বা অনেক লেখা আমরা অবশ্যই পড়েছি। ওনাকে হয়তো ছোট্ট কবি বলে আমরা স্বীকৃতি দিতেই পারি। যাই হোক, কিন্তু তেমন কোনো কবি নই আমি, আগেই বলেছি। শান্তদা বলছে ঠিক আছে, তেমন কোনো কবি নই আমি, টুকটাক লেখালেখি করি। তেমন অবশ্যই দেখো, ছোট হতে হতেই তো কবিগুরু তো ছোট থেকে লিখতেই তো আজ উনি বিশ্বের কবি হলেন। তো ওনার সাথে আমাদের যায় না, তবু বলছি আর কি, যে হয়তো ওনার পদতলে যাওয়ার মতো তো ক্ষমতা আমাদের থাকতে পারে, তাই না? তো যাই হোক, তোমাকে আমি চিনি বলেই তাই তোমাকে তুমি করেই বললাম, তো কিছু মনে করো না। না না না। যাই হোক, আর আমরা ওনাকে আরেক রূপে চিনি, বিশিষ্ট সমাজসেবী হিসাবে উনি অনেক সমাজসেবার কাজ করে থাকেন। যাই হোক, এতক্ষণ আপনারা রবির আড্ডায় ছিলেন, অনেককেই অনেকটা টাইম দিয়েছেন আমরাকে। অবশ্যই আমাদের আজকের এই রবির আড্ডার পর্বটি আপনারা দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলে ওটা সরাসরি আমরা আপলোড করব, সেখানেই দেখতে পাবেন। আর সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা। অন্তত আজকের দিনে সবাই কবিকে একটু স্মরণ করে, আমাদের বেসিক্যালি কোনো বা বিশেষত কোনো দিন হয় না ওনাকে নিয়ে, তবু বলবো যে আজকের দিনটাই ওনাকে স্মরণ করো। আর স্মরণে তো সবসময় রাখতে হবে, রবি ছাড়া আমাদের সাহিত্য জগৎ, যুব জগৎ বা প্রেমিক সমাজ বা সব কিছু সমাজ কিন্তু ওনাকে বিনা আমরা চলতে পারি না। তাই আমরা ছোটোর থেকে এত বড় হয়েছি, হয়তো সব কবির কবিতা আমরা সব বইয়ে পাই না, কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর এমনই একজন ব্যক্তিত্ব, ওনার কবিতা কিন্তু প্রথমের হাতের খড়ির পরে যখন আমরা বর্ণ পরিচয় পড়তে শিখি, তখন থেকে এখন মানে শেষ জীবন পর্যন্ত ওনার প্রত্যেকটা কিন্তু কবিতা, গল্প, উপন্যাস দিয়ে পুরো বাংলা সাহিত্যটা বা বাংলা সমাজটা পুরো উনি একটা আলাদা ধারায় নিয়ে গেছেন। যাই হোক, ওনার যে এই অসীম কৃতিত্ব, তার জন্য হয়তো আমরা ওনাকে কখনোই মানে ওনার সম্বন্ধে কিছু বলার স্পর্ধা রাখি না। তবুও আজকে ওনার জন্মদিনে আমরা এই সামান্য রবির যে প্রোগ্রামটা করলাম রবির আড্ডায়, সেখানে ওনাকে শুধু স্মরণ করার জন্য আর ওনার কথা
বা ওনার কাহিনী সকলের কাছে তুলে ধরার জন্যই আমরা আজকের এই রবির আড্ডায় এসেছি। তো আমার সাথে এতক্ষণ ছিল আমাদের বিশিষ্ট সমাজসেবী ও কবি সায়নদীপ দাস মহাশয়, আর আমি আপনাদের সাথে আজকে প্রশ্নের উত্তরের পালাই ছিলাম সন্তু দাস। তো যাই হোক, আমরা খুব সুন্দর একটি ঘটনা বা সুন্দর একটি যে আমাদের রবির আড্ডায় অনুষ্ঠান সেটা শেষ হলো। তো ছোট্ট কিছু কথা দিয়ে আমরা শেষ করব, একটি ছোট্ট গান দিয়ে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নমস্কার। নমস্কার। এখানে আমাদের রবির আড্ডা যে ছোট্ট প্রোগ্রামটি সেটা শেষ হলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রবীন্দ্র জয়ন্তীর সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই ছোট্ট যে রবির আড্ডায় অনুষ্ঠান সেটা শেষ করলাম।